জানি না কি কারণে কখন কোনখানে, জানি না কি কারণে কখন কোনখানে ভুলে গেলে আমায় তুমি, ভুলে গেলে আমায় তুমি, ভুলে গেলে হঠাৎ মেঘলা হাওয়া তাকিয়ে দেখি তোমার চলে যাওয়া। নদীর তীরে বসে স্রোতের ভিড়ে। বাবা, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমি তো তোর জন্য রেডি হয়ে বসে আছি। এই তো, চলো তাহলে। হ্যাঁ, বাংলায় অনার্স নিয়ে মাস্টার্স করলি। একটা হাই স্কুলে তো বাংলা শিক্ষকতা করতে পারতি, কেন প্রাইমারি স্কুলে টিচার হওয়ার জন্য কেন যে তুই উঠে পড়ে লেগেছিস আমি বুঝতে পারছি না। বাবা, তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার প্রাইমারি স্কুলে টিচার হওয়ার অনেক স্বপ্ন। বাবা, আমার না ইচ্ছা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী এক একজন অনেক বড় বড় স্বপ্ন করে বাংলাদেশে। ওরাই আকাশে নক্ষত্রের মতন জ্বলজ্বল করে জ্বলবে, সমস্ত অন্ধকার দূর করে দেবে, আর দেশের মানুষ মাথা উঁচু করে ওদের দেখবে। একটা দেশের সবচেয়ে বড় চালিকা শক্তি তো হচ্ছে মানব সম্পদ, তাই না? আর আমি যদি সুশিক্ষা দিয়ে সেই মানব সম্পদকে গড়ে তুলতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না বাবা। তাই আমি ঠিক করেছি আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একদম শিকড় থেকে, মানে একদম প্রাথমিক পর্যায়ে এমন শিক্ষায় শিক্ষিত করবো যাতে তারা কোনো কিছুতে না আটকায়। বাবা, আমি কি আজকে ভাইভাটায় পাশ করবো? পাশ যে করবি সেটা আমি নিশ্চিত করে বলতে পারি, কিন্তু চাকরি হবে কিনা সেটা বলতে পারছি না। কেন? আজকালকার চাকরির বাজার বুঝিস, মামা খালু লাগে, ঘুষ লাগে, সেই বল তো আমাদের নেই রে মা। থাক বাবা, ঘুষ দিয়ে আমার চাকরি করা লাগবে না। তার চেয়ে বরং আমি একটা কোচিং সেন্টার, সবাই যে বেতনটা নেয় তার চাইতে আমি অর্ধেক নিই, বাচ্চারা লাভবান হবে আর আমার চাকরি করে যে টাকাটা দরকার হতো সেই প্রয়োজনটাও মিটবে। বাহ, ভালো আইডিয়া তো, এইটাই কর না, বাসায় বসেই কাজ করতে পারবে। আসলে ছোয়াকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আপুর আজকে ভাইবা আছে তো তাই। সমস্যা নেই, আজ মার শরীরটা খারাপ ছিল তাই মার সাথে কিছু কাজ করে দিয়ে আসো। বাহ, তুমি তো দেখছি শুধু ব্রিলিয়ান্টই নও, সাথে অনেক কেয়ারিংও। জানো আমার আপু কি বলে? আপু বলে যেসব ছেলেরা মায়ের প্রতি অনেক বেশি কেয়ারিং হয় তারা ইন ফিউচারে ওয়াইফের প্রতি অনেক কেয়ারিং থাকে। আর দেব, এগুলো নিয়ে আমি ভাবি না। অবশ্য তা ভাববে কেন? যাই হোক, তোমার আর আমার আপুর মধ্যে না অনেক মিল আছে, মানে তোমরা দুইজনই বই পোকা, সারাটা দিন জাস্ট বইয়ের মধ্যে ডুবে থাকো। কিভাবে পারো? শোনো, বই পোকা হওয়াটা জরুরি, কারণ প্রতিষ্ঠিত হতে পারলে শুধু মেয়েরা কেন, মেয়ের বাবার এসে খুঁজবে, আর প্রতিষ্ঠিত হতে না পারলে মেয়ের বাবা তো দূরে থাকে, মেয়েরাও এসে খুঁজবে। প্রত্যেকটা মেয়ে প্রেম করার সময় স্মার্ট এবং মেধাবী ছেলে খুঁজবে, আর বিয়ে করার সময় প্রতিষ্ঠিত কাউকে। শোনো, এখানে দাঁড়িয়ে থেকে না ভিজে চলো কোচিং এ যাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমি তোমাদের নতুন ম্যাডাম, সবার সাথে পরিচয় হয়ে নি। আমি হচ্ছি সাবিরা তাবাসসুম। আর তোমাদের নাম এক এক করে বলো। তোমার নাম কি? সুমাইয়া। তোমার? হাফসা। তোমরা যে ক্লাসরুমে প্রবেশ করো এর আগে তোমরা কি করো কে বলতে পারবে? তোমার নাম স্বাধীন, তাই না? প্রথমে আমরা অ্যাসেম্বলিতে কোরআন তেলাওয়াত করি, পরে শপথ পাঠ করি, পরে জাতীয় সঙ্গীত পড়ে ক্লাসে ঢুকি। ভেরি গুড, বসো। তার মানে হচ্ছে এগুলো আমাদের কালচার বা নীতি, তাই তো? জি ম্যাম। এবার আসি মূল কথায়। আমরা শপথ গ্রহণ করি, দেশের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, তাই তো? কিন্তু আমরা বড় হতে হতে কিন্তু এই ওয়াদাগুলো কেউ মনে রাখি না।
আমাদের কি করা উচিত? আমরা যখন বড় হব অবশ্যই এই শপথগুলোর কথা মনে প্রাণে মনে রাখবো আর ঠিকঠাক দেশের প্রতি এই ওয়াদাগুলো পালন করব। মনে থাকবে? জি ম্যাম। তাহলে আমরা বড় হয়ে সবাই ওয়াদা পালন করব ইনশাআল্লাহ। সংকল্প কবিতার সারমর্ম কেউ জানো? প্রোফাইল পিকচারটাও তো দেখতে পাচ্ছি জনপ্রিয় চিত্রনায়ক রবিন চৌধুরীরই। আপু আইডির ভিতরে যেয়ে দেখি। দেখ। সব ভিডিওই তো দেখতে পাচ্ছি নায়ক রবিন চৌধুরীরই। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট কর। ওকে, দেখি ফোনটা দে তো আমাকে। ওকে, এই নাও। আপনাকেও শুভেচ্ছা। 1.5 বছর আগেও একবার রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনার অন্তর সদয় হয়নি, তাই আবার পাঠালাম। পিকচারটা তো নায়ক রবিনের, তাই ফেক ভেবেছিলাম। ওটা আমার আইডি। একদম অবিশ্বাস্য, আপনি কি নায়ক রবিন? বিশ্বাস করতে পারছি না। আপনি চাইলে এখনই আমার সঙ্গে দেখা করতে পারেন। কোথায় থাকেন? শ্যামলী। আপনি? বাংলা মোটর। আচ্ছা, তাহলে তো কাছাকাছি। হ্যাঁ, আগেও কাছাকাছি ছিলাম, এটা সত্যি কাকতালীয়। কি? কোথায় কাছাকাছি ছিলাম? আপনি রাজলক্ষ্মী স্কুলে পড়তেন, আমি রাজলক্ষ্মী বয়েজ স্কুলের ছাত্র ছিলাম। খালামনির কাছে থেকে পড়তাম। কিন্তু আমি তো এসএসসির পরেই ঢাকা চলে এসেছি। জানি, আমিও তখন মায়ের কাছে চলে যাই, মফস্বলে বঙ্গবন্ধু কলেজে পড়তাম। কিন্তু এটা তো 5 বছর আগের কথা, আমাকে কেন মনে রেখেছেন? আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে একদিন সামান্য সময় কথা বলবো, সেটা না বলার কারণে হয়তো আজও মনে রাখা। আর তাছাড়া আপনি কবিতা লেখেন, আমার খুব পছন্দ আপনার কবিতা। ও মাই গড, আপনি আমার কবিতা পড়েন? আমার তো কোনো কাব্যগ্রন্থ নেই, মাঝে মধ্যে ম্যাগাজিনে ছাপা হয় 2-1টা। আপনার সকল ম্যাগাজিনগুলো সংগ্রহ করেছে। এই তো গত সপ্তাহে যে কবিতাটি ছাপা হয়েছে, আমি সেটা বলতে পারবো। সত্যি? এই মুহূর্তটা আমার কাছে আসলেই অনেক অবিশ্বাস্য লাগছে। আমার এই উচ্ছ্বাসিত মনের অভিব্যক্তি আমি প্রকাশ করতে পারছি না। শুধু বলবো, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন। আজকে তাহলে বাই। অবশ্যই, আপনার মূল্যবান সময় নষ্ট করবো না, শুধু একটা অনুরোধ করবো, রাখবেন? জি বলুন। মাঝে মধ্যে একটু বিরক্ত করবো, রাগ করবেন না তো? শুধু একটা প্রশ্ন, আপনি কেমন আছেন জানতে চাই। রাগ করব কেন? এটা তো আমার সৌভাগ্য। আপনি একজন জনপ্রিয় নায়ক। সৌভাগ্য একার হয় না, দুজনের হয়। আপনিও তো কবি। আপনার মতো অতটা ভক্ত নেই আমার। আপনি তো চমৎকার কথা বলেন। ঠিক আছে, আজ বিদায়। বাবা, তুমি কি এ সপ্তাহ চিটাগাং যাচ্ছ? তুমি জানো কি বাবা, পরিবারের একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে পাওয়া যায় না, তুমি এত ব্যস্ত থাকো। না না, এই সপ্তাহে আমার চিটাগাং যাওয়া নেই। এই সপ্তাহে কিন্তু ছোঁয়ামণির জন্মদিন, মনে আছে তো সবার? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মনে রাখার জন্য। তো এবার কি তোরা পার্টি করতে চাস নাকি ঘরোয়া? অবশ্যই পার্টি। না না, কোনো পার্টি হবে না। জন্মদিন নিয়ে আদিক খেতে আমার একদম পছন্দ না। ছোঁয়ামণির মন খারাপ হয় বলে বাসায় একটা আয়োজন করবো, ঘরোয়া ভাবে। নীলুকের মন খারাপ হওয়ার কোনো কারণ নেই, কারণ সাবিরা যেটা বলে বুঝে শুনেই বলে।
যে সিদ্ধান্ত নেয় বুঝে শুনি নেয়, কাজেই ওর সিদ্ধান্তের সাথে আমি একদম একমত, আমার কোনো দ্বিমত নেই। দাদু ভাই, আমি আজকে তোমাকে সঙ্গ দেব। বাইরে কোথাও ঘুরতে যাবে? না, ঘরেই থাকবো। হ্যাঁ, তো ঘরে থাকলে ঘুরবে কি করে? ঘরে তোমার সঙ্গে খেলবো। ও, খেলবে? তাহলে খাওয়া দাওয়া শেষ করো, তারপরে ড্রয়িং রুমে চলো, ঠিক আছে? ঠিক আছে। নানা ভাই, দেখো আমি মামুনের মতো টিচার হয়ে এসেছি। তাই? বাহ, তুমি তো দেখছি একেবারে দক্ষ টিচার সেজে গেছো। হ্যাঁ, একেবারে হেডমিস্ট্রেস। থ্যাংক ইউ। তুমি বুঝতে পারছো আমি তোমার টিচার আর তুমি আমার ছাত্র। তা এখন কি করতে হবে? এই নাও। কি করবে এটা? এটা পড়ো। ও, এটা কোনটা পড়ি? এইটা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হয়নি, ভুল হয়েছে। হ্যাঁ, কান ধরে উঠবস করো। কি? কান ধরে উঠবস করবো? হ্যাঁ। কি মানে? টিচার, শাস্তিটা একটু কমিয়ে দিলে হয় না? না, করা যাবে না। করতেই হবে? হ্যাঁ। নানু ভাই, সরি। সরি কেন? ও, এই জন্য সরি? এটা তো তুমি মজা করেছো। মজা করিনি। বসো। তাহলে? ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম। কেন? তুমি যদি আমার জন্মদিনে উপস্থিতি না থাকো তাহলে এই ভিডিও তোমার আইডিতে ছেড়ে দেব। তোমার বন্ধুরা দেখে হাসবে। চমৎকার। পচার কাছকে তুমি চমৎকার বলছো? না, চমৎকার বলছি তোমার বুদ্ধির দীপ্তি দেখে। এটা আমার বুদ্ধি না তো। তাহলে কার? খালামণি। খালামণিকে বলবে সে যেন তোমাকে সরি বলে। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, আজ কয়েকদিন ধরে আমাদের কথা হচ্ছে, কিন্তু আমরা কি বন্ধু হতে পেরেছি? হ্যাঁ, অবশ্যই। আমরা কি তাহলে তুমি করে বলতে পারি না? হ্যাঁ, তা বলা যাবে। অসুবিধা কিসের? কি করছিলেন? বই পড়ছিলাম। অবসরে আপনি কি করেন? পড়েন? এই মেরেছে। বই পড়া একদম অপছন্দ, কিন্তু বললেই তো কেল্লা ফতে। হ্যাঁ, বই পড়া আমার খুব পছন্দ। অবসরে বই পড়ি তো। কোন লেখক আপনার প্রিয়? নজরুল, রবীন্দ্রনাথ। ওনারা তো কমন। এছাড়া অন্য কারো লেখা ভালো লাগে?
Hi. Hi. This is for you. So sweet. This is for you. Thank you so much. বসে। সাবিনা, আমার না ভীষণ ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে। আচ্ছা, আসার সময় আকাশের রংধনু দেখেছো? ঠিক তোমার মতো। আকাশ কি করে আমার মতো হবে? আকাশ অনেক বিশাল, অনেক সুন্দর। আমি তো আকাশের তুলনায় কিছুই না, একেবারেই তুচ্ছ। মানুষের ভেতর এবং বাহিরের দিকে সৌন্দর্যের মধ্যে একটা সামঞ্জস্য আছে। যেমন একটা মানুষের ভেতরের দিকটা যদি আকাশের মতন সুন্দর হয়, তাহলে তার বাইরের দিকটাও অনেক সুন্দর হয়। আর যদি ভেতরের দিকটা নর্দমার মতন নোংরা হয়, তাহলে সেই নোংরার হাওয়ায় মানুষের বাহিরের দিকটা নোংরা হয়ে যায়। জানো, তোমার কথাগুলো না অনেক মূল্যবান, কিন্তু ওগুলো আসলে আমার জন্য প্রযোজ্য নয়। রবিন, যে মানুষটা একটা মানুষের জন্য 10 বছর অপেক্ষা করেছে, তার সঙ্গে দেখা হবে শুধু এই কথায় এতিমখানাতে বাচ্চাদেরকে খাইয়েছে, সেই মানুষটার ভিতরের দিকটা আকাশের মতন সুন্দর হবে না? সাবিরা, তোমার চিন্তা ভাবনা না আসলে অনেক বড়, অনেক ব্রড। তোমার বন্ধু হওয়ার ন্যূনতম যোগ্যতা আমার নেই। কি বলছো তুমি? তুমিই তোমার প্রকৃত বন্ধু। আচ্ছা সাবিরা, ধরো তোমার কোনো পছন্দের সাথে আমার পছন্দের মিল হলো না, বা তোমার পছন্দ নীল, আমার পছন্দ লাল, সেক্ষেত্রে কি আমরা ভালো বন্ধু হতে পারবো? কেন পারবে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষের কি মিল থাকে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের দৈহিক গঠনটা কিন্তু একই, কিন্তু ভেতরের দিকটা কিন্তু এক না। আর তোমার যে বই পড়া পছন্দ না, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি জ্যোতিষী? মানে আমার মনের কথা কি করে বলে দেবে তুমি? মানুষের চোখের দিকে তাকালে মনের ভাষা অনেকখানি আঁচ করা যায়। আর জ্ঞানীরা আকাশের দিকে তাকালে সীমাহীন জ্ঞানের নিদর্শন পায়। তোমার কথাগুলো না অনেক রহস্যময়, মানে তুমি যখন আমাকে বুঝিয়ে বলো তখন আমি বুঝি, এমনিতে বুঝি না। আচ্ছা ধরো, এই যে আমার বই পড়া পছন্দ না, এটা তুমি কি করে বুঝলে? দেখো, আমার মধ্যে লেখার প্রতিভাটা আছে, এটা যদি অস্বীকার করি তাহলে আল্লাহর কাছে অকৃতজ্ঞ থাকবো। কিন্তু এটা সত্যি যে একজন লেখককে, প্রকৃত লেখক হতে হলে অবশ্যই আগে পাঠক হতে হবে। ইতিহাসের কেউ পাঠক না হয়ে লেখক হতে পারে। ভাবতে পারো সে কারণে আমার বই পড়ার মাত্রাটা একটু বেশি। মানুষ বই পড়ে বিনোদনের জন্য, লেখকরা বই পড়ে সাধনার জন্য। পার্থিব জীবন আসলে কতটা রহস্যময়, তাই না? রবিন, জানি না আমাদের বন্ধুত্বটা কোথায় গিয়ে নোংর করবে, কিন্তু তুমি আমার প্রকৃত বন্ধু হতে পেরেছ। তোমার গুণাবলী আমাকে স্পর্শ করেছে। মনে রেখো, যদি কখনো সমুদ্রের প্রবল ঢেউয়ে হারিয়ে যাও, আমাকে মনে রাখো। তুমি অনেক সুন্দর করে কথা বলো, আমি তোমার মতো এত সুন্দর করে কথা বলবো না, কিন্তু এখন আমাদের কিছু খাওয়া উচিত। আচ্ছা, এক্সকিউজ মি, কিছু একটা দেখো, অর্ডার দাও। এনিথিং ইউ ওয়ান্ট। এনিথিং আই ওয়ান্ট, অলরাইট। ওকে, আইল গো ফর দিস, দুইটা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি বইটা পড়েছো? পড়িনি, তবে এটা আমার ভার্সিটি অ্যাসাইনমেন্টে ছিল। অ্যাসাইনমেন্ট জমা দাওনি? হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু মানে ওই বন্ধুর কাছ থেকে হেল্প নিয়েছো, তাই তো? একদম ঠিক বলেছো। আমার বন্ধু বইটা পড়েছিল, তাই ও আমাকে হেল্প করেছে। বন্ধুরা মাঝে মধ্যে আমাদের খুব উপকার করে, কিন্তু এই উপকারটা অনেক সময় ক্ষতির কারণও হয়। বইটি না পড়ে তুমি মারাত্মক ভুল করেছো। আমি তোমাকে বইটা গিফট করবো, তুমি সেটা পড়বে। সেই ছোটবেলা থেকে আমার মায়ের কড়া নির্দেশ, ক্লাসে ফার্স্ট হতে হবে। ক্লাসে যদি ফার্স্ট না হই, বাসায় কোনো জায়গা নেই। আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, কিন্তু ফার্স্টে লাভটা কি হয়েছে? আমার থেকে অনেক খারাপ খারাপ স্টুডেন্ট আমার থেকে কম ভালো আছে। আমিও তো ক্লাসে ফার্স্ট গার্ল ছিলাম, আমি কি বাইরের বই পড়তাম না? দেখো, তোমার সঙ্গে আমাকে তুলনা করো না। তুমি ছিলে বই প্রেমিক, বই তোমাকে আসক্ত করে রাখতো। দেখো, মানুষ যদি কোনো কিছু প্রেমে পড়ে আর সেই প্রেম যদি তাকে আসক্তই করতে না পারে, তাহলে সেটা কেমন প্রেম? স্টার্ট লেগে গেছে।
কেমন আছো? আছি। জরুরি কিছু বলবে? না, তেমন কিছু না। কেন, খুব ব্যস্ত নাকি? মোটামুটি। আজ আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য ছোঁয়ামণির জন্মদিন। তাই নাকি? আগে বললে না তো। ঘরোয়া অনুষ্ঠান, কোনো আয়োজন নেই, তাই কাউকে বলিনি। আমি কি ঘরোয়া প্রোগ্রামে থাকতে পারি না? পারো। তাহলে আসি। সত্যি সত্যি আসবে মনে হচ্ছে। ঝিনুক, ঝিনুক এদিকে আয় তো। ঝিনুক, রবিনের সাথে চ্যাটিং হচ্ছিল, বুঝলি? ও আমাদের বাসায় আসতে যাচ্ছে। কেন? ওই যে ছোঁয়ার বার্থডে, আমি বললাম যে ঘরোয়া করে একটা আয়োজন করছি, ও বললো আসবে। আর তাছাড়া তোমাদের বন্ধুত্ব তো খুব বেশি দিনের না, মাত্র 6 মাস। হ্যাঁ, কি ওকে না করে দেব? হ্যাঁ, অবশ্যই না করে দিবা। না করলে কেমন দেখায় না? কেমন আবার দেখায়? দাও, না করে দাও। আচ্ছা, তুমি যদি না পারো সমস্যা নেই, আমি না করে দিচ্ছি। কি ফ্রেশ হয়ে তোমার নেভি ব্লু কালার শাড়িটা আজকে পরো। না, আজকে ব্ল্যাক কালার শাড়িটাই পরবো। তো তোমার না ব্লু কালার পছন্দ? প্লিজ আপু, আজকে পরো ব্লুটা। হ্যাঁ পছন্দ, কিন্তু আজকে ব্ল্যাক কালার শাড়িটাই পরবো, মুড নেই। বাহ, সুন্দর ছবি ছবি ছবি। হাসি কোথায় তোমার? এত সুন্দর হাসি তো। কি মামুনি, মন খারাপ কেন? নানা ভাই তো এবারও আমার বার্থডেতে থাকলো না। নানা ভাই তো কাজ ছিল, এই জন্য আসতে পারেনি। এর পরের বার থাকবে, প্রমিস। চলো আমরা কেক কাটি। কে আসলো এখন আবার? শোনো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। তুমি ঝিনুক, রাইট? হ্যাঁ, ভেতরে আসেন। থ্যাংক ইউ। কেক কাটবো না? তুমি কেন, আমার কি আসার কথা ছিল না? তাহলে বোধহয় ঝিনুকি ওকে আসতে বলেছিল। আসার কথা তো ছিলই, বাট আমি ভেবেছিলাম তুমি আসবে না। কি ব্যাপার, নিজে আমাকে আসতে বলে? না, কোথাও তো একটা গোলমাল হয়েছে ডেফিনেটলি। আপু চলো কেক কাটি। আসলে তুমি আমাকে বলেছিলে নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরে আসতে, আমি পরেছিলামও, কিন্তু আসার সময় উপর থেকে একটা কাট ব্যাস। আমি পরে বাসে যে পাঞ্জাবি চেঞ্জ করে আসছি, কিন্তু তুমি ব্ল্যাক কালারের শাড়ি পরেছ। ঝিনুক তাহলে এই কারণেই আমাকে বারবার ব্লু রঙের শাড়িটা পরতে বলছিল। হ্যাঁ, আমার ব্লুটাই পরার কথা ছিল, আসলে ওটা লন্ড্রি করা ছিল না, তাই ব্ল্যাকটা হাতের কাছে পেয়েছি, এটাই পরেছি। নাইস, তোমাকে সুন্দর লাগছে। বসো, কেকটা কাটি। এই বস না, আমরা এখন কেক কাটবো। তুমি করবা? এটা ধরো অভ্যাস। আচ্ছা, ভিডিও করিস না। হ্যাপি বার্থডে টু ইউ। মামনি কেক কাটো, কেক কাটো, কাটো কেক। এই ছবি তোল, ছবি তোল।
মামুনি তুমি তো খেলে না, আমি খাইয়ে দিই। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ মম। আই লাভ ইউ মামুনি। আই লাভ ইউ টু। ও গড, এটা কি শুনলাম? সাবিরা তাহলে ম্যারিড, ওর বাচ্চা আছে। এত বড় সত্য লুকালো কেন? সাবিরা, আমার না খুব মাথাটা ব্যথা করছে, আমি পাশে যাই। আরে কি মাথা ব্যথা করছে? টাফিল খাইয়ে দেবো, ঠিক হয়ে যাবা। দেখি ছবিগুলো কেমন আছে। কি অদ্ভুত মেয়ে, একটাবার মনের ভাষা বুঝবার চেষ্টা করলো না। কবিনা ছাই, কবিরা নাকি মনের ভাষা বোঝে, ওরা টিম বোঝে। এই তো না, আমরা একসাথে খাই। খাও। কি হলো? আসলে আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমি ভুলে গিয়েছিলাম। সে কি, তুমি ডিনার করে যাবে না? না, মিটিংটা খুব জরুরি। আরেকদিন। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। এনিওয়েজ মামুনি, মামুনি তুমি তো খেলে না, আমি খাইয়ে দিই। ঠিক আছে। আই লাভ ইউ মামুনি। আই লাভ ইউ টু। কাল রাতে নিশ্চয়ই এক ফোঁটাও ঘুমাতে পারোনি। কিছু প্রশ্ন তোমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, সেগুলোর ব্যাপারেই তোমাকে এখানে দেখছি। তুমি ভাবছো সোহামণি কেন আমাকে আম্মু বলে ডাকে। এটা সত্য যে সোহা আমাকে মামুনি বলে, কিন্তু আমি বিবাহিত না। কি ভাবছো? কিছু। ছোঁয়া আমার বড় বোনের মেয়ে। আপুর লাভ ম্যারেজ ছিল। আপুর সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। সোহা হবার পর আপু আর দুলা ভাইয়ের সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন শুরু হয়ে যায়। এক পর্যায়ে আপু জানতে পারে যে দুলা ভাইয়ের অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে। আমার বোন যথেষ্ট সেন্সিটিভ ছিল, আপু এটা মেনে নিতে পারে না। কিছুদিনের মধ্যে আমাদের কাছে খবর আসে আপু আর বেঁচে নেই। আপু যাবার সময় আপু ডায়েরিতে লিখে গিয়েছিল আমি যেন সোহার দায়িত্বটা নিই মা হয়ে। আমিও সোহার দায়িত্ব নিলাম এবং নিজের সাথে প্রতিজ্ঞা করলাম যে জীবনে কখনো বিয়ে করব না, অন্তত পক্ষে প্রেমের বিয়ে না। আমার আপু তো তাই করেছিল। শেষমেশ তার পরিণতি কি হলো? মৃত্যু। কিন্তু এভাবে তো জীবন চলে না। নিজের কথা একবার ভাবো প্লিজ। আমি আমার কথা ভেবেছি। বেঁচে থাকার জন্য আমার তেমন কিছু লাগে না। রাতে শোবার সময় বিছানায় একটা বই আর হেমন্ত সতীনাথের গান, এই তো। কিন্তু ছোঁয়া, আমি ছাড়া তো সোহার দায়িত্ব নেওয়ার কেউ নেই। আমি যদি ওর দায়িত্বটা অবহেলা করি, এটাও তো একটা ঋণ। আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা একতরফা হয় না রবি, দুজনের সহমত লাগে। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিংবা তোমাকে বিয়ে করব, এরকম তো কোনো প্রতিশ্রুতি তোমাকে আমি দেইনি। বন্ধুত্ব করতে গেলে খুব বেশি একটা ভাবতে হয় না, কাউকে জীবন সঙ্গী করতে গেলে অনেকটা ভাবতে হয়। কারণ বন্ধু চলে গেলে কলঙ্ক হয় না, কিন্তু সঙ্গী চলে গেলে কপালে একটা কলঙ্কের চিহ্ন পড়ে। রবিন, নতুন সম্পর্কের জন্ম দিলেই পুরনো সম্পর্কের সবকিছুই ভুলে যাব। এক সময় কিছুই মনে থাকবে না। জীবন চক্রটা এমন, এটাই বাস্তব।
কিন্তু হৃদয় এমন একটা জিনিস যাকে একবার ভালোবেসে কেউ স্পর্শ করলে তাকে ভুলে থাকা যায় না, একদমই ভুলে থাকা যায় না। পৃথিবীতে সবই সম্ভব, যদি ব্রেন সেটা অ্যাডপ্ট করতে পারে। একটু সময় লাগবে, তুমি ট্রাই করে দেখো, তুমিও পারবে। তুমি ট্রাই করে যাবে, আমি তোমার মতো একটু ধৈর্যশীল না, তারপর আমি তোমার সাথে কথা পারবো না। আচ্ছা ভালো, আমি চলে যাবো, ভালো থাকো। আপু একটা অদ্ভুত মানুষ, ওর মধ্যে সবসময় একটা রহস্য লুকিয়ে থাকে। তখনই দেখলাম চোখের পানি মুছতে মুছতে বাসায় ঢুকলো, অথচ এখন দিব্যি ভালো মন নিয়ে খাবার টেবিলে আসছে। কিন্তু আমি নিশ্চিত আজ ওর মন খারাপ। আচ্ছা, ও এমন অদ্ভুত কেন? প্লেট দে। সাবিরা, কাল ভোর 5টায় আমি চিটাগং রওনা দেবো, বুঝলি? দিন 3 লাগবে আমার ফিরতে ফিরতে। খুব সাবধানে থাকবি, দেখে শুনে থাকিস, আর কোনো দরকার হলে আমাকে ফোন দিস। হ্যাঁ বাবা, তুমি এই দিক নিয়ে কোনো টেনশনই করবে না। মামনি এখন চুপচাপ খেয়ে ঘুমাতে যাবে, কোনো গেমস খেলা হবে না, ঠিক আছে? বাবা, বাবা ঘুমিয়ে পড়েছো? রে মা, কি হয়েছে? তোমার সাথে একটু গল্প করতে। পাগলামির একটা সীমা থাকা চাই। কাল ভোর 5টায় আমার চিটাগং যেতে হবে। মেয়েটা নিশ্চয়ই কিছু বলার জন্য এসেছিল। ও তো এভাবে কখনো আসে না। আমি ঘুমিয়ে থাকলে ছোঁয়াকে পর্যন্ত ডিস্টার্ব করতে দেয় না, অথচ আজ এত রাতে ও কেন আসলো? নিশ্চয়ই ওর মন খারাপ। ঠিক আছে, কি হয়েছে তোমার? না কিছু না, তুই এরকম অস্থির হয়ে গেলি কেন? আরে তুমি আমাকে ফোন করেছো না এত রাতের বেলা, কি হয়েছে তোমার? আমি এত রাতে ফোন করলাম আর তুই অস্থির হয়ে গেলি? অথচ তুই কেন এত রাতে কি বলতে এসেছিলি? আমি তোর কথা না শুনেই তো তোকে বিদায় করে দিলাম। তুই আমার যোগ্য মেয়ে হয়েছিস, কিন্তু আমি তোর যোগ্য বাবা হতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন বল কি বলতে এসেছিলি? তেমন কিছু না বাবা, তুমি ঘুমাও। তেমন কিছু না নাকি তেমন কিছু, সেটা আমি খুব ভালো করেই বুঝি। তুই যদি আমাকে শ্রদ্ধা করে থাকিস তাহলে লুকোবি না, বল কি বলতে এসেছিলি? বাবা, আজকে না খুব মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা তোর আগেও মনে পড়েছে। মায়ের কথা মনে হলে তুই একা থাকিস, লুকিয়ে লুকিয়ে কাঁদিস, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু
আজ কি বলতে এসেছিলি, কোন গল্প করতে এসেছিলে? আমি শুধু গল্পটা শুনতে চাই মা। বাবা, তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে ইচ্ছে করছে। বল না, আমাকে বল তো কি হয়েছে, সবকিছু খুলে বল। বাবা, যে মানুষটাকে অনেক বেশি ভালো লাগে ওই প্রিয় মানুষটাকে ভোলার জন্য কি করতে হবে বাবা? ভুলে থাকতে হবে কেন? ভালো থাকার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। না বাবা, আমাকে ভুলে থাকতেই হবে। তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তাহলে সেই প্রিয় মানুষটার দেওয়া কোনো জিনিস মনে হয় ঘরে রাখা ঠিক হবে না, আর তার সাথে দেখা করা মনে হয় উচিত হবে না। আমি তাই করবো বাবা, আমি ওকে ভুলে যাব, বলতে আমাকে হবে না। এভাবে আমি তোকে যেতে দেবো না যতক্ষণ না সত্যিটা আমাকে বলছিস। কি হয়েছে আমাকে খুলে বল মা। বাবা, রবিনের মা ফোন করেছিল। কি বলেছে? আমার ফোনে যে কলগুলো রেকর্ড হয়ে থাকে আমি জানতাম না, ওনার কলটা রেকর্ড হয়ে আছে। তুমি শুনবে? শুনি। হ্যালো সাবিরা, আমি রবিনের মা। ও আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোমার কাছে আমার একটা দাবি মা, রাখবে? হ্যাঁ বলুন। তুমি আর কোনোদিন রবিনের সঙ্গে কথা বলো না মা। রবিনের জন্য আমার বোনের মেয়েকে ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছি। আমি আমার বোনের কাছে ওয়াদাবদ্ধ। আমার বোনটা বেঁচে নেই মা। মা মরা মেয়েটাকে আমি ঠকাতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। আর একটা বিশেষ অনুরোধ, তুমি এই কথাগুলো রবিনকে কোনোদিনও বলো না। ও তোমাকে অনেক পছন্দ করে। ও যদি বুঝতে পারে মা ছেলের সম্পর্কটা শেষ হয়ে যাবে মা। তুমি এমন ক্ষতি করো না আমার। জি আন্টি, আমার যত ক্ষতি হোক না কেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন আন্টি। ধন্যবাদ তোমাকে মা, কৃতজ্ঞ থাকবো চিরদিন। তোমার জন্য দোয়া রইল, অনেক ভালো থাকবে। জি ধন্যবাদ। বাবা, ভেবেছিলাম জীবনে বিয়ে তো দূরে থাক, কাউকে কখনো ভালোই বাসবো না, কিন্তু রবিনের বেশ কিছু গুণাবলী আমাকে স্পর্শ করেছে। আমি না রবিনকে অনেক ভালোবাসি বাবা। ঠিক আছে, আমি ওর মার সাথে কথা বলবো, সব বুঝিয়ে বলবো। একদম না, তুমি যদি আমাকে লেশ মাত্র স্নেহ করে থাকো, ভালোবেসে থাকো, তুমি কাউকে কিচ্ছু বলবে না বাবা, দরকার নেই। আমি ঠিক আছি। ঠিক আছে, নিজে যা ভালো বুঝিস তাই কর। আর কত ঠকাবে নিজে? তুমি এ নিয়ে কিচ্ছু চিন্তা করবে না, আমার আর কিচ্ছু লাগবে না বাবা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বাবা, ওটাই আমার জন্য যথেষ্ট। কেন আমি দুঃখ পেতে ভালোবাসি? দুঃখের মাঝেই মনে হয় স্রষ্টাকে পাওয়া যায়, হয়তো তাই। কেন নিজেকে এত কষ্ট দেই? অন্যকে কষ্ট দিতে চাই না বলে। স্যার আসুন, বসুন। স্যার, আমার কি কোনো ভুল হয়েছে?
হ্যাঁ, ভুল তো করেছেন, আর তার সাজা হচ্ছে পুরস্কার। মানে স্যার? মানে আপনি একজন যোগ্য শিক্ষক, আপনার ব্যাপারে আমি অনেক আশাবাদী। আমার মনে হয় আপনিই পারবেন ছাত্রছাত্রীদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে। আমি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ডেকেছি। থ্যাংক ইউ স্যার। আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আসি স্যার। আসসালামু আলাইকুম। নদীর তীরে বসে স্রোতের ভিড়ে তোমার আঁচল রবির কিরণ এনেছি আমি। তুমি এখানে? তুমি কি করে জানলে আমি এখানে? আমি ঝিনুককে ফোন করেছিলাম, ও বলল প্রতি শুক্রবার তুমি নদীর পাড়ে আসো, তাই এখানে চলে এসেছি। কেমন আছো তুমি? বিশ্বাস করো সাবির, আমি একদম ভালো নেই। আমার পরিবার থেকে বলেছে ওর সঙ্গে আরো কিছুদিন মিশতে, দুজন দুজনকে বুঝতে, কিন্তু ট্রাস্ট মি, ওর সাথে আমার মনে কোনো মিল নেই। আমার বাকি জীবনটা আমি তোমার সাথে অতিবাহিত করতে চাই সাবিরা। রবিন, তুমি আমার জীবনে এক পশলা বৃষ্টি, আর আমি সেই বৃষ্টিতে উড়ে আসা একটা বিপন্ন পাতা মাত্র। তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও, আমাকে ভুলে যাও। কত সুন্দর করে কবিতার মতো সবকিছু বলে দিল, কিন্তু আমি কি করে সাজাবো? অভিনয় করে নাটক করা যায়, সংসার করা যায় না সাবিরা। দেখবে একদিন অভিনয় করতে করতে ওকে সত্যি ভালোবেসে ফেলেছ। তোমাদের ভালোবাসার উষ্ণতায় সবকিছু মুছে যাবে। তখন তোমার স্মৃতি থেকে এই সাবিরার নামটাও ম্লান হয়ে যাবে। আমি শুধু এতটুকু বলে যাই, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমার হাতটা একটু ধরতে পারি? তোমার আঁচল রবির কিরণ এনেছি আমি মুঠো করে। সত্যি করে একটা কথা বলবে, তুমি সত্যি আমাকে ভালোবাসো? না। তোমার ঠোঁট মিথ্যা বলো, চোখ কিন্তু সত্যিটা বলে দিয়েছে। চোখের পানি কখনো মিথ্যা হয় না, ভালোবাসা কখনো একতরফা হয় না। আমি তোমাকে আর কখনো বিরক্ত করবো না। আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি এটা মনে রেখো, হৃদয় সবসময় তুমি থাকবে। রবিন, আমি তোমাকে বোঝাতে পারবো না, আমার ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আমি কি তোমাকে সত্যিটা বলবো যে আমিও তোমাকে অনেক ভালোবাসি? না না, আমি এটা কি ভাবছি? আমি এতটা স্বার্থপর হতে পারবো না। নিজের সুখের জন্য তোমার আর তোমার মায়ের সম্পর্কটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। হোক আমার কষ্ট, আমি তোমাকে কখনো বলবো না যে আমি তোমাকে ভালোবাসতাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভালোবাসি সেটা বলতে পারছি না। জানি না কি কারণে কখন কোনখানে, জানি না কি কারণে কখন কোনখানে ভুলে গেলে আমায় তুমি, ভুলে গেলে আমায় তুমি, ভুলে গেলে হঠাৎ মেঘলা হাওয়া তাকিয়ে দেখি তোমার চলে যাওয়া। নদীর তীরে বসে স্রোতের ভিড়ে তোমার আঁচল রবির কিরণ এনেছি আমি মুঠো করে। জানি না কি কারণে কখন কোনখানে, জানি না